হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস সাজেশন। তোমাদের আজকে বলে দেবো ইতিহাসে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে ইতিহাসে 50-এ 50 পাবে। তো চলো শুরু করছি। তোমাদের সিলেবাসে কিন্তু পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষাতে থাকবে পুরো বই। ঠিক আছে, এটা কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এটাই সিলেবাস রয়েছে। 50-এ পরীক্ষা হবে পঞ্চম অধ্যায় থেকে পুরো বইটা, অর্থাৎ পঞ্চম থেকে একদম নবম অধ্যায় পর্যন্ত। ঠিক আছে, তো চলো শুরু করছি। পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য থেকে কি কি করবে দেখে। প্রথম প্রশ্ন, চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? উত্তর দেখে নাও, মঙ্গলদের। ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর বাবর, যার পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তৈমুর লং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। সফাবিরা কারা? ইরানের একটি রাজবংশ। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, মনে রাখবে। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের সঙ্গে। গাজী শব্দের অর্থ কি? ধর্মযোদ্ধা। ঘরগড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগান শাসকদের সঙ্গে। ঠিক আছে, এই ঘরগড়ার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধ খুব ভালো করে সাল সমেত মনে রাখবে, কারণ এগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের খানের মধ্যে। বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের খানের মধ্যে, এবং জয়লাভ করেছিল কিন্তু হুমায়ুন। ঠিক আছে, জয়লাভ না, ভুল বললাম, পরাজিত হয়েছিল কে? হুমায়ুন। ঠিক আছে, আর এই হুমায়ুন যখন এই যুদ্ধে পরাজিত হলো, তারপর তিনি পলায়ন করেছিলেন, অর্থাৎ পালিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এটা প্রশ্ন আসে যে কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুন পালিয়ে গিয়েছিল? উত্তর বিলগ্রামের যুদ্ধে। ঠিক আছে, কিভাবে হুমায়ুনের মৃত্যু হয়? পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত, তার নাম কি ছিল? উত্তর কবুলিয়ত। বাংলার সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত শেরশাহ নির্মিত সড়কটা কি নামে পরিচিত? উত্তর সড়কি আজম। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম কি ছিল? সড়কি আজম। শেরশাহ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি ব্যবস্থা চালু করেছিলেন? দাগ ও হুলিয়া। ঘুরিয়েও প্রশ্ন আসে যে দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন? উত্তর শেরশাহ। হিমু কে ছিলেন? হিমু ছিলেন আদিল শাহের সেনাপতি। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, আকবরের অভিভাবক কে ছিলেন? এটাও আসে। উত্তর বৈরাম খান। আকবর কাকে পরাজিত করে দিল্লি দখল করেন? উত্তর হিমুকে। ঠিক আছে, এবং যখন আকবর সঙ্গে হিমুর যুদ্ধ হয়, সেই যুদ্ধকেই বলা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। বোঝা গেল? সেটা কবে হয়? 1556 খ্রিস্টাব্দে। যদি বলে কাদের মধ্যে হয়? আকবর ও হিমুর মধ্যে। ঠিক আছে, কোন মুঘল সম্রাটের দরবারে বিশিষ্ট 9 জন ব্যক্তিত্বকে নবরত্ন বলা হতো? উত্তর আকবর। বীরবল নামটি কার দেওয়া? সম্রাট আকবরের। কাকে রাজা উপাধি দেওয়া হয়? বীরবলকে। মুনতাখাব তাওয়ারিক কার লেখা? আবুল ফজলের। আবুল ফজল নয়, আব্দুল কাদির বদাউনির। ঠিক আছে, মুনতাখাবুত তাওয়ারিক আব্দুল কাদির বদাউনির লেখা। আর যদি বলে আকবরনামা কার লেখা, সেক্ষেত্রে উত্তর হবে আবুল ফজল। ঠিক আছে, করবে। 12 ভূঁইয়ারা কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? উত্তর সম্রাট জাহাঙ্গীর। শাহজাহানের পূর্ব নাম কি ছিল? উত্তর খুররম। জাট কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? উত্তর মথুরায়। ওয়াতান কথার অর্থ কি? উত্তর স্বদেশ। অমর সিংহ কে ছিলেন? উত্তর রানা প্রতাপের ছেলে। ওয়ার শব্দের অর্থ কি? একটি বিশেষ অঞ্চল। রাঠোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1679 খ্রিস্টাব্দে। জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? উত্তর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? 1679 খ্রিস্টাব্দে।
দ্বীন ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিল? উত্তর আকবর। মুঘল আমলে সুবা বলতে কি বোঝায়? উত্তর দেখে নাও, প্রদেশ বা রাজ্য। উচ্চ পদস্থ মনসবদারদের কি বলা হতো? বলা হতো আমির। মনসবদারি প্রথায় রাজস্বের বরাতকে কি বলা হতো? উত্তর জায়গির। আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে কি বলা হতো? বলা হতো জাপ্তি। জাপত শব্দের অর্থ কি? যাবত শব্দের অর্থ নির্ধারণ। ঠিক আছে, যাবত শব্দের অর্থ নির্ধারণ। মুঘল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের কি বলা হতো? বলা হতো কারোরি। দহশালা ব্যবস্থায় দহ শব্দের অর্থ কি? উত্তর 10। দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, টোডরমল। ঠিক আছে, তো তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে এই হলো শর্ট কোয়েশ্চেন, এগুলো ভালো করে পড়বে, সঙ্গে বড় প্রশ্ন দেখে নাও কি কি করবে। এখান থেকে বড় প্রশ্ন বেশি একটা দেব না, দেখো কোনটা করবে। শেরশাহী শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও লেখো। অর্থাৎ শেরশাহ কি কি কাজ করেছিলেন, ঠিক আছে, কুবুলিয়ত পাট্টা, দাগ ও হুলিয়া, যেগুলো তিনি করেছিলেন সেগুলো তোমাদের কিন্তু ডিটেলসে লিখতে হবে এই বড় প্রশ্নটার জন্য। ঠিক আছে, ভালো করে দেখে না পুরো উত্তর। আমি তোমাদের চেষ্টা করছি বইটা পুরোটা তোমাদের দেখিয়ে দিতে, যাদের যাদের বই নেই কারোর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, একবার ভিডিওটা স্কিপ না করে পুরো উত্তরটা একবার দেখে নিও, যাতে করে তোমাদের কারো অসুবিধা। আর যদি মনে করো তোমাদের টেক্সট বুক থেকে বানিয়ে উত্তর লিখবে তাহলেও লিখতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর করবে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ আকবর কি কি কাজ করেছিলেন সেইটা তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য পড়তে হবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর ভালো করে, আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত তোমাদের উত্তর শেষ হলো। শেরশাহ রাজস্ব সংস্কারের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেন? টোডরমলের বন্দোবস্ত কাকে বলা হয়? টোডরমলের বন্দোবস্ত। ঠিক আছে, করবে। ওকে, দেখে নাও পুরো উত্তর। হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিল? করবে। পাট্টা ও কুবুলিয়ত, করবে। যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য শেরশাহ কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? করবে। ঠিক আছে, এগুলো সব 2 নম্বরে কি 3 নম্বরের প্রশ্ন। যেহেতু তোমাদের পরীক্ষা হবে 50-এর মধ্যে, তাহলে বুঝতেই পারছো কতটা জোর দিয়ে পড়তে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে টিকা, পড়বে। আবুল ফজল বিখ্যাত কেন? পড়বে। আকবরের রাজসভার নবরত্ন কারা? ওয়াতান মারওয়ার বলতে কি বোঝো? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? দাক্ষিণাত্য ক্ষতর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। দ্বীন ইলাহি বা সুলহ ই কুল কি? পড়বে। মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। মনসবদারি টিকা। ঔরঙ্গজেবের সময়কাল থেকে মুঘল রাজশক্তির দুর্বলতার কারণগুলো কি ছিল? পড়বে। এর পরের চ্যাপ্টার নগর বণিক ও বাণিজ্য, দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর তৈরি নতুন রাজধানীর নাম কি? উত্তর দেখে নাও, ফতেহপুর সিক্রি। মহাভারত ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ কোন শহরকে বলা হতো? উত্তর দিল্লি। তারপর কে শাহজাহানাবাদ শহর তৈরি করেন? উত্তর দেখে নাও, সম্রাট শাহজাহান। তারপর কিলারাই পিথোরা কারা তৈরি করেছিল? উত্তর দেখে নাও, রাজপুত শাসকরা। গিয়াসপুর শহরতলি কার আমলে নির্মিত হয়? উত্তর সুলতান গিয়াসুদ্দিন বলবনের আমলে। কিলগড়ি প্রাসাদ কে নির্মাণ করেন? উত্তর কাইকোবাদ। তুঘলকাবাদ কে তৈরি করেন? উত্তর গিয়াসুদ্দিন তুগলক। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। সিরি শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর দেখে নাও, আলাউদ্দিন খুলজি। ফিরোজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। পোটলা শব্দের অর্থ কি? উত্তর দেখে নাও, পোটলা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। সুফি সাধকদের পীঠস্থান হওয়ায় দিল্লির কি নাম হয়েছিল? হজরতি দিল্লি। কসবা শব্দের অর্থ কি? পরীক্ষাতে বারবার আসে, উত্তর দেখে নাও, শহরতলি। আলাউদ্দিন খলজি যে হৌজ খনন করেছিলেন সেটি কি নামে পরিচিত? উত্তর হৌজি আলাই। হৌজি আলাইয়ের পরে কি নাম হয়? উত্তর দেখে নাও, হৌজি খাস। ঠিক আছে, হৌজি আলাইয়ের পরে নাম হয় হৌজি খাস। তারপর কিলা ই কুহুনা অপর কি নামে পরিচিত ছিল? উত্তর দেখে নাও, পুরনো কেল্লা। তারপর সিকরি কোন সাধকের স্মৃতিধন্য গ্রাম? সিকরি কোন সাধকের স্মৃতিধন্য গ্রাম? উত্তর দেখে নাও, শেখ সেলিম চিস্তি। ঠিক আছে, নামগুলো একটু দেখে পড়ো।
তারপর জাহানারা কার কন্যা ছিলেন? এটা করবে সম্রাট শাহজাহানের। লালকেল্লার জালবাহী নালাগুলিকে কি নামে মানে কি বলা হতো? উত্তর দেখে নাও, নেহেরি বিহিষদ। ঠিক আছে। তারপর কিলা মুবারক কি নামে বিখ্যাত? কিলা মুবারক লালকেল্লা। ঠিক আছে। আর এই নহরি বিহিষদ যেটা, সেটি কি নামে বিখ্যাত? এটা হচ্ছে স্বর্গের খাল। তারপর লালকেল্লা কোন পাথরের তৈরি? এটাও পরীক্ষাতে বারবার আসে। লালকেল্লা পাথর হচ্ছে বেলে পাথরের তৈরি। ঠিক আছে। মুঘল আমলে বড় ও সুন্দর বাড়িগুলোকে বলা হয় হাভেলি, আর মুঘল যুগে হাভেলির থেকে ছোট বাড়িগুলোকে বলা হয় মাকান। ঠিক আছে। আর মুঘল যুগে ছোট ঘরগুলোকে বলা হয় কোঠরি। মনে থাকবে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে বলা হয় চিরাগি দিল্লি। চিরাগি দিল্লি কথার অর্থ কি? উত্তর দিল্লির প্রদীপ। তারপরে প্রশ্ন, কোন যুগে প্রথম চরকায় সুতো কাটতে কাপড় বোনা শুরু হয়? উত্তর সুলতানি যুগে। মোহর তৈরি হতো কি দিয়ে? উত্তর সোনা দিয়ে। আর টঙ্কা তৈরি হতো কি দিয়ে? টঙ্কা তৈরি হতো রূপো দিয়ে। জিতেল তৈরি হতো তামা দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। মুঘল যুগে তামার তৈরি মুদ্রা কি নামে পরিচিত ছিল? উত্তর ছিল দাম নামে পরিচিত ছিল। দক্ষিণ ভারতে বিজয়নগরে সোনা দিয়ে তৈরি মুদ্রার নাম কি ছিল? উত্তর হন। ঠিক আছে। পারস্য, এডেন ও ইয়েমেন থেকে ভারতে কি আমদানি হতো? উত্তর দেখে নাও, ঘোড়া। তোমরা অনেকে হয়তো মনে মনে ভাবছো ম্যাম এত শর্ট কোশ্চেন কেন দিচ্ছে? দেখো, পরীক্ষাটা কিন্তু 30-এ না 50-এ। ঠিক আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন তৈরি করতে হবে। ওকে। আর আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন প্রত্যেকেই পাবে। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? দেখে নাও উত্তর। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর দেখে নাও, 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? উত্তর 1600 খ্রিস্টাব্দে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1602 খ্রিস্টাব্দে। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর কি ছিল? উত্তর দেখে নাও, সুরাট। আর তার আগে একটা স্কিপ করলাম, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও, 1664 খ্রিস্টাব্দে। ঠিক আছে। স্যার টমাস রো ইংল্যান্ডের কোন রাজা দূত হয়ে ভারতে এসেছিলেন? উত্তর প্রথম জেমসের। আর তিনি কার রাজসভায় এসেছিলেন? জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তাহলে প্রশ্ন যদি ঘুরে আসে যে স্যার টমাস রো কার রাজসভায় ভারতে এসেছিলেন দূত হয়ে? উত্তর জাহাঙ্গীরের রাজসভায় ভারতের। ঠিক আছে, এসেছিলেন। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। ঠিক আছে। আর কোন রাজার দূত এসেছিলেন ইংল্যান্ডের? সেক্ষেত্রে উত্তর হবে প্রথম জেমস। বাংলার কোথায় পর্তুগিজদের ঘাঁটি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্তুগিজদের ঘাঁটি ছিল কিন্তু ব্যান্ডেলে। ডাচদের ঘাঁটি কোথায় ছিল? ডাচদের ঘাঁটি ছিল চুচুড়ায়। আর ফরাসিদের ঘাঁটি ছিল কোথায়? চন্দননগরে। মনে রাখবে। তারপরে প্রশ্ন, দাদন বলতে কি বোঝায়? দেখে নাও, অগ্রিম। ওলন্দাজ কথাটি কোন শব্দ থেকে এসেছে? হল্যান্ডেজ থেকে এসেছে। ওলন্দাজ কথাটি হল্যান্ডেজ থেকে এসেছে। কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো? উত্তর ডেনমার্কের। ঠিক আছে, ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হতো। এবার 2 নম্বর বা 3 নম্বরে বড় প্রশ্ন দেখে নাও, দাদন বলতে কি বোঝায়? বাণিজ্যিক চাষ। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হল। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন? দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? চাঁদনি চক নামকরণ সম্পর্কে কি জানা যায়? পড়বে। কসবা শব্দের অর্থ কি? দিল্লির আশেপাশের কসবাগুলো কিরকম ছিল? ফিরোজ শাহ কোটলাকে নির্মাণ করেন। ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা সম্পর্কে কি জানা যায়? পড়বে। ঠিক আছে। দিল্লির নাম হযরতে দিল্লি হয়েছিল কেন? এরপরে 7 নম্বর অধ্যায় জীবনযাত্রা, সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। দেখো কি করবে। প্রথম প্রশ্ন, মধ্যযুগে ভারতে কোন খেলা জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল? উত্তর দেখে নাও, কুস্তি। তারপর প্রহরকে ফাঁসিতে কি বলা হতো? উত্তর দেখে নাও, পাস। আর দিনে কয়টি প্রহর তোমরা জানো? 8টি প্রহর। 1 প্রহর সমান কত ঘন্টা? উত্তর দেখে নাও, 3 ঘন্টা। 1 পলে 1 ঘড়ি, অর্থাৎ কত পলে 1 ঘড়ি? উত্তর হচ্ছে 60 পলে। ঠিক আছে, বুঝতে পারছো? প্রতিটা উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর ভক্তিবাদের মূল কথা কি ছিল? উত্তর হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। লঙ্গরখানা কার সময় চালু করা হয়? উত্তর হচ্ছে গুরু নানকের আমলে। কার দর্শন ও বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়? উত্তর গুরু নানক। ঠিক আছে। কবির কোন ভাষায় দোহা রচনা করেন?
উত্তর দেখে নাও হিন্দি ভাষায়। সুফিদের আবির্ভাব প্রথম কোথায় হয়? সুফিদের আবির্ভাব প্রথম হয় মধ্য এশিয়ায়। ঠিক আছে। সুফ কথার অর্থ কি? সুফ কথার অর্থ দেখে নাও পশমের তৈরি এক টুকরো কাপড়। সুফিদের আশ্রমকে কি বলা হতো? সুফিবাদের শিষ্যকে কি বলা হয়? দেখো, আশ্রমকে বলা হয় দরগা, আর শিষ্যদের বলা হতো মুরিদ। করবে। যে সুফি সাধকরা ইসলামীয় আইন মেনে চলতো তাদের কি বলা হতো? আর যারা আইন মেনে চলতো না তাদেরই বা কি বলা হতো? উত্তর দেখে নাও যারা আইন মেনে চলতে বলা হয় বাসরা, আর যারা মেনে চলতো না তাদের বলা হতো বেসরা। ঠিক আছে। কোন স্থানকে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়? উত্তর দেখে নাও নবদ্বীপকে। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। ঘরে বসে যে কীর্তন গাওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নাম কীর্তন। ঠিক আছে, অনেক জেনে থাকবে। অসমে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন? উত্তর হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। দ্বীন ইলাহি মতাদর্শ কে প্রবর্তন করেন? উত্তর আকবর। কোন ইংরেজ দূত মুঘল দরবারে এসেছিলেন? উত্তর টমাস রো। তো আগে আমরা পড়লাম ইনি জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন আর কে নির্মাণ শেষ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, নির্মাণ করেন কিন্তু কুতুবুদ্দিন আইবক, আর শেষ করেন তার জামাই ইলতুৎমিশ। ঠিক আছে। শেষ শাহী সমাধি কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও সাসারামে। শেষ শাহী সমাধি সাসারামে অবস্থিত। ফতেহ শব্দের অর্থ কি? উত্তর জয়। তারপর সম্রাট জাহাঙ্গীরের আত্মজমিনের নাম কি? উত্তর দেখে নাও তুজুকি জাহাঙ্গীরি। ঠিক আছে। তারপর কোন মুঘল সম্রাটের সময় তাজমহল নির্মিত হয়? উত্তর সম্রাট শাহজাহানের। কে বিজাপুরে গোল গুম্বদ নির্মাণ করেন? মুঘল মোহাম্মদ আদিল শাহ। মনে রাখবে, কিন্তু গোল গুম্বদ নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ। চারমিনার কোথায় অবস্থিত? উত্তর হায়দ্রাবাদে। হাম্পি কোন রাজ্যের রাজধানী ছিল? উত্তর দেখে নাও বিজয়নগর। ঠিক আছে। দুটি বাংলা মন্দির পাশাপাশি জুড়ে নির্মিত হলে তাকে কি বলা? তাকে বলা হয় জোড় বাংলা। যে বাংলা মন্দিরের 5টি চূড়া থাকে তাকে কি বলে? তাকে বলে পঞ্চরত্ন মন্দির। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর দেখে নাও সিকান্দার শাহ। তবকাতে আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর দেখে নাও নিজামুদ্দিন আহমেদ। তারপর তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হাসান নিজামি। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? উত্তর বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। কে রামায়ণের বাংলা অনুবাদ করেন? এটা পরীক্ষাতে খুব আসে। কীর্তিবাস ওঝা। আর মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। ঠিক আছে। দেবী চণ্ডীকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কি নামে পরিচিত? উত্তর চণ্ডী মঙ্গল। আর দেবী মনসাকে নিয়ে লেখা মঙ্গল কাব্যকে বলা হয় মনসা মঙ্গল। ঠিক আছে। শিবকে নিয়ে লিখিত সাহিত্য কি নামে পরিচিত? উত্তর দেখে নাও শিবায়ন। কোন গ্রন্থে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা আছে? উত্তর পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর দেখে নাও আলাউল। কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত? উত্তর চীনে। চরকি কি? উত্তর দেখে নাও তুলো বুনবার যন্ত্র। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হল বিরুনি। এবার 2 নম্বরে বা 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। আমির খসরু কেন বিখ্যাত? করবে। ভারতে ধ্রুপদী নৃত্যে নবীনতম নৃত্য কোনটি? কিভাবে নৃত্যের বিকাশ ঘটে? শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া? মধ্যযুগে ভারতের জলসেচ ব্যবস্থা কিরকম ছিল? এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? করবে। পুরোত্তরটা দেখে নাও। পুরোত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। সাদা কালো বিভিন্ন রঙের চরিত্র প্রসঙ্গে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে কি বলেছেন? করবে। পিয়েত্রা দুরা কি? দেখে নাও পুরোত্তর। মুঘল সাম্রাজ্যে বা মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের কিরকম উন্নয়ন ঘটে? করবে। স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? চাহারবাগ বলতে কি বোঝায়? এই চাহারবাগের পুরোত্তর এই পর্যন্ত শেষ হল। পীর ও মুরিদ বলতে কি বোঝায়? সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। কবির কেন বিখ্যাত?
মধ্যযুগে ভারতে ভক্তিবাদী সাধক সাধিকারা কারা ছিলেন? গুরু নানক বিখ্যাত কেন? বহলুলি মুদ্রা কে চালু করেন? একে বা এক বহলুলি মুদ্রায় কি জিনিস পাওয়া যেত? কি কি জিনিস পাওয়া যেত? সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি, শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? বড় প্রশ্নের জন্য করবে ভক্তিবাদের উত্থানের কারণগুলো কি ছিল। ঠিক আছে, বড় প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবে ব্লু লাইনগুলো ভালো করে লিখে দেওয়ার। ঠিক আছে, আর দুই একটা লাইন বানিয়ে লিখে দেওয়ার। ঠিক আছে, ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল, এটা বড় প্রশ্নের জন্য করবে। দিন ইলাহি টিকার জন্য করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। ইলাহি, দিন ইলাহি টিকার জন্য কিন্তু করবে। ঠিক আছে, দেখে নিলে পুরোটা। এরপর অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট। দেখো, সপ্তদশ শতকে কে মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন? উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করে নেবে। শিবাজি। শিবাজির পিতার নাম কি? শাহজি ভোসলে। শিবাজির পিতা শাহজি ভোসলে কোন রাজ্যের সুলতানের অধীনে জায়গিরদার ছিলেন? বিজাপুরের। শিবাজির মায়ের নাম কি? জিজাবাই। শিবাজির শিক্ষক কে ছিলেন? দাদাজি কোন্ডদেব। ঠিক আছে, এগুলো কিন্তু করবে। বিজাপুর সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠান? আফজল খানকে। তারপর শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন? বাগনক অস্ত্র দিয়ে। শিবাজি কতবার সুরাট আক্রমণ করেছিলেন? উত্তর দুবার। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংহের মধ্যে। বুঝতেই পারছো, প্রতিটা উত্তর ডান দিকে রয়েছে, দেখে নিও। পুরন্দরের সন্ধি অনুসারে শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? উত্তর 23টি দুর্গ। তারপর আগ্রা দুর্গে বন্দি শিবাজি কিভাবে পালিয়েছিলেন? উত্তর দেখে নাও, ফলের ঝুড়িতে লুকিয়ে। কত খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয়? 1674 খ্রিস্টাব্দে। শিবাজির 8 জন মন্ত্রী কি নামে পরিচিত? উত্তর অষ্টপ্রধান। শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধান কে ছিলেন? পেশোয়া। মারাঠা নিজেদের রাজ্যকে কি বলতো? স্বরাজ্য। মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের কি বলা হতো? বলা হতো বর্গী। ঠিক আছে, চতুর্থ শিখ গুরুর নাম, পঞ্চম শিখ গুরুর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন গুরু একসঙ্গে দুটি তলোয়ার রাখতেন? প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, পড়বে। নবম শিখ গুরু পরীক্ষাতে আসবে, গুরু তেগ বাহাদুর। ঠিক আছে, কোন শিখ গুরুকে মুঘলরা হত্যা করে? গুরু তেগ বাহাদুর। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংহ। এই শিখ গুরুগুলো ভালো করে করবে। এবং এই দশম শিখ গুরু কিন্তু খালসা সংগঠন তৈরি করেছিলেন। ঠিক আছে, খালসার কাজ কি? খালসার কাজ শিখদের নিরাপদে রাখা। শিখ নেতা বান্দা বাহাদুর কার শিষ্য ছিলেন? উত্তর দেখে নাও, গোবিন্দ সিংহের। জাটরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? উত্তর ঔরঙ্গজেবের আমলে। ঠিক আছে, এরপর 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন দেখে নাও, শিখদের পঞ্চক বলতে কি বোঝায়? করবে। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? খালসা কি? জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল? করবে। স্বরাজ্য কি? বর্গী কাদের বলা হতো? মালবে বা মালওয়ালি কাদের বলা হতো? শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি ছিল? করবে। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্য কি ছিল? বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, করবে। আমি চেষ্টা রাখছি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দেওয়ার। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থা কেন সংকটে তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের প্রভাব কি পড়েছিল? খুব ভালো প্রশ্ন, বড় প্রশ্নের জন্য বলছি, ভালো করে করবে। দেখে নাও তার বাকি উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। এরপরে আসছি নবম অধ্যায়, আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন। ঠিক আছে, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু দেখো তোমাদেরকে তো আমি উত্তর সমেত দেখাচ্ছি, যেই কারণে একটু বড় হলো। তাই চেষ্টা করবো তোমরা পুরোটাই ধৈর্য সহকারে দেখো, তোমাদের প্রত্যেকেরই উপকার হবেই। ঠিক আছে, দেখে না 9 নম্বর অধ্যায় কি কি করবে। প্রথম প্রশ্ন, সরকারের কয়টি ভাগ? এই ভাগগুলো কোনটি কি কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়? পুরো তো দেখে নাও ভালো করে, পুরো তো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ। এর পরের বড় প্রশ্ন, ভারতকে কেন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তোমার মনে হয়? করবে। ঠিক আছে, গণতন্ত্র বলতে কি বোঝায়? করবে। রাজতন্ত্র বলতে কি বোঝায়? করবে। সংবিধান বলতে কি বোঝায়? করবে। ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়? চলতি কথায় ভোট হওয়া বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর অন্তর নির্বাচন হয়? সরকারের নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? করবে।
যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে? করবে, ঠিক আছে, যেগুলো আমি বলছি মন দিয়ে করে যাও, কমন প্রত্যেকেই পাবে। সরকারের কাজ কি কি? স্বায়ত্ত শাসন বলতে তুমি কি বোঝো? যার পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। পৌরসভা কি? পৌর প্রধান কাকে বলে? পৌরসভার কাজ কি কি? পঞ্চায়েত সমিতি বলতে কি বোঝায়? জেলা পরিষদ কি? কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয়? উত্তর হচ্ছে ইংল্যান্ডের। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান? উত্তর সেটা হচ্ছে আমাদের দেশ ভারতের সংবিধান। ঠিক আছে, এই ভারতের সংবিধান কিন্তু সব থেকে পৃথিবীতে বড় সংবিধান, মনে রেখো। তাহলে কি প্রশ্ন পেলাম? কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয় এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান? ঠিক আছে, ভালো করে করবে। আর ভারতীয় সংবিধানের প্রধান উপকার একটু আগে পড়লাম, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান অনুসারে দেশের সরকার বেছে নেওয়ার জন্য কত বছর পর নির্বাচন করা হয়? উত্তর দেখে নাও, 5 বছর। ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয়? ইম্পর্টেন্ট। গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর, আর কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ঠিক আছে, আমরা কবে প্রজাতন্ত্র দিবস পালন করি প্রত্যেকে জানো, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। সুলতানি ও মুঘল যুগে ভারত সরকার কেমন ছিল? ছিল রাজতান্ত্রিক, এখন সেটা হয়ে গেছে গণতান্ত্রিক। সংস্কৃত পুর শব্দের অর্থ কি? সংস্কৃত পুর শব্দের অর্থ হচ্ছে নগর। তো এই হলো তোমাদের পুরো 50 নম্বরের ইতিহাসের সেকেন্ড ইউনিটের সাজেশন। তো আশা করছি প্রত্যেকেরই এই প্রশ্নগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করে দেবে। ঠিক আছে, প্রত্যেকেই, কারণ তোমাদের পরীক্ষাতে আমি চাই প্রত্যেকেই ইতিহাসে 50-এ 50 পাও। তাই যে বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটাই রিকোয়েস্ট করবো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর অন্যান্য ভিডিও পেতে গেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকো বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে পড়ো।